আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বেসিকলি প্র্যাকটিস করব মোডাল অক্সিলারির উপর। মোডাল অক্সিলারি নিয়ে আপনার যত ভেজাল ছিল প্রত্যাশা করেই অনেকটা কেটে গেছে, বাট আজকের ক্লাসের পর মোডাল অক্সিলারি নিয়ে আপনার একটুও টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ অনেক কঠিন কঠিন কিছু প্রশ্ন সমাধান করব, যেটা দিয়ে আপনি মোডাল অক্সিলারির উপর বস হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। শুরুতেই আমি যে দুটা প্রশ্ন দেখাবো, ইয়াস, এবং বরাবরের মতো ভাই যত প্রশ্ন আপনাকে দেখাবো সবগুলো বাংলাদেশের কোনো না কোনো চাকরি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় আসছে, এগুলো আপনার পুরো জীবনে কাজে দিবে। পেরে গেছেন না ভাই? ইয়াস, আপনি উত্তরে ভাবছেন কারেক্ট সেন্টেন্স, যেহেতু ইজ ইউজ টু হলে আইএনজি দরকার নাই, ইজ ইউজ টুর সাথে আইএনজি আছে এখানে, ফলে আপনি উত্তর এটা ভাববেন। শুধু ইউজ টু আইএনজি দিচ্ছে বাদ, শেষ। উত্তর আপনি নিশ্চয়ই বি পেয়েছেন। দ্য পুর ম্যান সেড আই ড্যাশ স্টার দেন, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম, এখানে ভার্বের বেস ফর্ম, আপনি নিশ্চয়ই উড রাদার খুঁজতেছেন। ইয়েস, তাহলে দ্য পুর ম্যান সেড আই উড রাদার স্টার দেন বেগ। ভাই এই বাক্যটা কতবার যে পরীক্ষায় আসছে আপনি প্রিভিয়াস কোশ্চেন ঘাঁটলে পেয়ে যাবেন, দেখবেন। ওকে ভাই, তাহলে হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। আর দ্য পুর ম্যান সেড আই উড রাদার স্টার দেন বেগ। দেন করেন 3, 4। একটা প্রশ্ন আমি বানায় দেই না, সবগুলো বিভিন্ন পরীক্ষা আসছে। পেরে গেছেন ভাই? ইয়েস, আসেন। পিপল ড্যাশ বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট, মানুষ একসময় বিশ্বাস করতো পৃথিবী এমন। তাহলে বিশ্বাস করতো অভ্যাস বোঝাচ্ছে কিন্তু অতীতের, বুঝতে পারছেন? ফলে আমরা লিখবো কি, পিপল ইউজ টু বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট। কোন বাক্যটা কারেক্ট? আই প্রেফার রাইট, প্রেফারের পর ডাইরেক্ট রাইট হয় নাকি? না, প্রেফারের পর টু হয়। আমরা দেখছি টুর আগে যা থাকে পরও তা থাকবে। রিড, রাইটিং মিলে না। রাইট, রিডিং মিলে না। আপনি নিশ্চয় উত্তর এটা পেয়েছেন। আই প্রেফার রাইটিং টু রিডিং, আমি লেখাকে পড়ার চেয়ে বেশি পছন্দ করি। ইয়েস, পিপল ইউজ টু বিলিভ, আর আই প্রেফার রাইটিং টু রিডিং। দেন আসেন 5-6। ভাই খুব সহজ জিনিস, ভাই খুব সহজ জিনিস। কয়েকটা পয়েন্ট আছে যেখানে আপনার একটু ভাবতে হবে, আমি বলেছিলাম। সহজ, 5-6 খুব সহজ। পেরে গেছেন জানি। কারেক্ট বাক্য কোনটা? আই এম ইউজ টু কেমনে হয়? স্টিয়ার দিলে তো হইল না। আই এম ইউজ টু ড্রাইভ দিলে তো হইল না। আই ইউজ টু ড্রাইভিং দিলে তো হইল না। আই এম ইউজ টু ড্রাইভিং, এটা ভালো লাগছে। তো এটাই ভাবছেন, শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, বি ইউজ টুর পরে আইএনজি। এখানে বি ইউজ টু দিছে, আইএনজি দেয় নাই। এখানে বি ইউজ টু দিছে, আইএনজি দেয় নাই। এখানে বি ইউজ টু নাই, আইএনজি দিছে। এখানে ঠিক আছে। রেদারের আগে আপনি একটা ওয়ার্ড লিখতে পারেন, আই উড রেদার গো বাই বাস। দেন করেন 7, 8। এই 7 নম্বর বাক্যটা ধরে বিসিএস পরীক্ষায় কিন্তু 2বার প্রশ্ন আসছে। সহজ জিনিস ভাই। 8 নম্বর বাক্যটা আপনার একটু অর্থ বুঝতে হবে। অর্থ না বুঝলে আপনি আনসার করতে পারবেন না, শুধু গ্রামার দিয়ে মিলাইতে পারবেন না। গ্রামার দিয়ে আপনি হয়তো 1-2 অপশন কাটতে পারবেন, বাট ফাইনাল আনসারে পৌঁছাতে হলে আপনার এই বাক্যের অর্থ বুঝতে হবে। বুঝেছেন ভাই? ইয়েস, সাথে নিশ্চয় আপনি উত্তর পেয়ে গেছেন। হ্যাড বেটার গেট। হ্যাড বেটার একটা মডেল অক্সিলারি, ভার্বের বেস ফর্ম লিখি, বাক্যের অর্থ দেখে বুঝতে পারছি। টুরিস্ট হ্যাড বেটার গেট দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই টু কক্সবাজার। কক্সবাজারে ফ্লাই করতে চাইলে তারা আগে থেকেই এই কাজটা করে রাখা উচিত, রিজার্ভেশন করে রাখা উচিত অনেক আগে থেকেই। দিস ডিফারেন্সেস, পার্থক্যগুলো বিটুইন দ্য টু ফটোগ্রাফ, দুইটা ছবির পার্থক্যগুলোকে কি করা দরকার? দেখেন ভাই, শুডের পর রিমুভড হয় না, এটা বাদ। আপনি গ্রামাটিক্যালি এটা বাদ দিয়ে দিয়েছেন। এখন হ্যাভ টুর পরে রিমুভড হয় না, বুঝে গেছেন। হ্যাভ টুর পরে ভার্ব বেস ফর্ম, গ্রামাটিক্যালি 2টা বাদ দিচ্ছেন। এবার বাকি 2টা নিয়ে আপনার কাজ করতে হবে, অর্থ বুঝতে হবে। এবার মাস্ট বি রিমুভড নাকি কুড হ্যাভ বিন রিমুভড, বাক্যের অর্থ বুঝলে সহজে পারবেন। বাক্যে বলছে ভাই 2টা ছবির পার্থক্য ড্যাশ উইথ দ্য হেল্প অফ কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম দিয়ে অবশ্যই করা যাবে নাকি করা যেতে পারে? আপনি উত্তর নিশ্চয় ডি নাম্বারটা নেবেন। ইয়াস, দিস ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফস, 2টা ফটোগ্রাফের পার্থক্যগুলোকে কুড হ্যাভ বিন রিমুভ, পার্থক্য করা যেতে পারতো উইথ দ্য হেল্প অফ কম্পিউটার প্রোগ্রামস, কম্পিউটার প্রোগ্রাম দ্বারা। বাক্যের অর্থ বুঝতে হবে ভাই। এখানে কিছু প্রশ্ন আছে, আমি আপনাদেরকে সম্ভবত আগেও একাধিকবার বলেছিলাম ভাই, গ্রামারের পাশাপাশি প্লিজ বাক্যের অর্থ বুঝে পড়া আপনার আমার খুব দরকার। কারণ গ্রামাটিক্যালি 4টা অপশনে 2টা অপশন হয়তো
আমরা ভুল হিসেবে কাউট কেটে দিতে পারবো, তখন বাকি দুইটাতে কিন্তু অর্থ দিয়ে বুঝতে পারবো। আবার এমন প্রশ্ন আছে যে গ্রামাটিক্যালি চারটাই কারেক্ট, তখন কিন্তু বাক্যের অর্থর দিকে মানে অ্যাটেনশন দেওয়া ছাড়া উত্তর করতে পারবো না আমরা। আসেন 9-10, 9-10 দুইটা খুব সহজ, খুব সহজ। এম ইউজ টু আছে ভাই, ভারতের সাথে আইনজি খুঁজবেন, আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন। ইয়েস, আই এম ইউজ টু ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং। দ্য টু চেক অ্যাসিডিটি ওয়ান হেড বেটার। হেড বেটার বিশেষ পরীক্ষাও আসছে কিন্তু এই বাক্যটা। হেড বেটারের পর ভারতের বেসরুম লাগবে ভাই, বেসরুম কিন্তু এই যে ইউজ। দেন পেয়ে গেছেন না ভাই? ইয়েস, এরপর করেন 11-12। পরীক্ষা আসছে ভাই, আমি কি করবো? আপনাদের যা দেখাচ্ছি সব পরীক্ষা আসছে, আমি তো অল্প কিছু প্রশ্ন দেখাবো আপনাদের। আপনার হাতে যে বই আছে মোটা বই, এই বই ধরে আরো প্রশ্ন সমাধান করতে থাকেন, দেখবেন সব পারবেন আমার ক্লাস বুঝার পর ইনশাআল্লাহ। দেন আসেন 11, আই ড্যাশ টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম। কি করবো ভাই? দেন আছে না, দেন দেন দেখে আপনি কোন ওয়ার্ডটা নিতে পারেন এখানে। আই উড রেদার ডাই ড্যাশ অ্যাগেন, দুটা প্রশ্নের সেম জিনিস। আপনি উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই। তাহলে উত্তরে আমরা পেয়ে গেছি আই উড রেদার টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম, আই উড রেদার ডাই দেন ব্যাগ। দেন 13-14 করেন প্লিজ। 13-14 দুটাতেই অর্থ একটু বোঝার প্রয়োজন আছে। 13 নম্বরটা সহজে পারবেন, 14তে অর্থ বুঝতে হবে আপনাকে। ঢাকা ইউনিভার্সিটি সি নেটে যেহেতু এসছে, এবং সি নেটের প্রশ্নগুলো মোস্টলি 4-5টা অপশন থাকে অনেক জায়গায়। আসেন 13তে আমরা উত্তর পাওয়ার কথা। উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি দ্য হাউস। বাড়িটা দেখতে আমরা রাজশাহী গত বছরে গিয়েছিলাম। ওয়ার যেথায় উই ড্যাশ 90s, যেখানে আমরা 1960-এর দিকে থাকতাম। অভ্যাস বোঝাচ্ছে, ফলে ইউজ টু লিভ দিব আমরা। অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ভার্বের বেসরম লিখে দিয়েছি। দেন 14তে দেখছি আমরা ডেসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্স, এভিডেন্সের কমতি থাকা সত্ত্বেও পলিটিশিয়ানস ড্যাশ ব্লেমিং দ্য মিডিয়া ফর ভায়োলেন্স। কি লিখবো আমরা উত্তর? ই নাম্বার লিখবো। দেখেন পলিটিশিয়ানরা রেসিস্ট করতে পারে না, মানে নিজের থামায় রাখতে পারে না মিডিয়ারে দায় দিতে ভায়োলেন্সের জন্য। তাহলে ডেসপাইট দ্য ল্যাক অফ এভিডেন্স, প্রমাণের কমতি থাকা সত্ত্বেও পলিটিশিয়ানসরা ক্যানট রেসিস্ট, নিজেদেরকে সামলে রাখতে পারে না। ব্লেম দিতে দ্য মিডিয়াকে ফর ভায়োলেন্সের জন্য। বাকি কোনোটা মিলাতে পারবেন না। পলিটিশিয়ানস ডু নট রেসিস্ট, উইল নট হ্যাভ রেসিস্টেড, শুড নট রেসিস্ট, মে নট রেসিস্ট, মিলে না ভাই। অর্থাৎ দিকে অ্যাটেনশন দিলে আপনি পেরে যাবেন। তাহলে প্রমাণের কমতি থাকা সত্ত্বেও পলিটিশিয়ানরা নিজেদেরকে সামলে রাখতে পারে না, ব্লেম করতে মিডিয়ারে কিসের জন্য? ভায়োলেন্সের জন্য। দেন করেন 15 and 16। অনুবাদ আকারও কিন্তু আমরা এই টপিক থেকে প্রশ্ন পাই। 15 নম্বরটা সহজ পেয়েছেন আগেও। বাদ দিয়ে দেখেন দুইটা ব্ল্যাঙ্ক আছে, মানে আমরা একটা উত্তর কারেক্ট পাবোই। ইয়েস, অলওয়েজ যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা এই পাশে ডাজ পাবো। দেখেন সব জায়গায় আছে ডাজ, মানে আমরা ডাজ দিয়ে উত্তর দিলে মিলে। হি ডাজ নট হ্যাভ টু ড্রেস ফর্মালি টু ওয়ার্ক। সম্ভবত এই প্রশ্নটা আমি অন্য কোনো টপিকের পড়াতে গিয়েও সমাধান করিয়েছিলাম একবার। হি ডাজ নট হ্যাভ টু ড্রেস ফর্মালি টু ওয়ার্ক, কাজে যাওয়ার সময় তার ড্রেস পড়তে হয় না, বাট হি অলওয়েজ ডাজ, সে সবসময় পড়ে। এই টপিকটা এখানে আসছে মূলত এই যে হ্যাভ টু একটা মোডাল অক্সিলারি আছে এটার জন্য। এখানে ড্রেসটা কিন্তু ভাই ভার্ব, মূল ভার্ব। দেন তুমি বরং তাকে এখানে পাঠাও। আপনি অনুবাদে কি নেবেন? নিশ্চয় উত্তর বলবেন ইউ হ্যাড বেটার সেন্ড হিম হিয়ার, তাই না? ইয়েস, পেয়ে গেছেন না? দেন আসেন 17-18 ভাই। ভালো প্রশ্ন। 17 নম্বরটা খুব ভালো প্রশ্ন। ওই যে আপনাকে বলছিলাম না, লজিক্যাল কনক্লুশন, বাক্যের এক পাশ পরে অন্য পাশের উত্তরটা গেস করবেন। ডু ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড? তুমি কি মনে করো উনি বিবাহিত? হি ড্যাশ বি, সে কি? শি মাস্ট নট গট আ রিং অন হার ফিঙ্গার। দেখেন আপনি এই পার্টটা পড়েন। শি হ্যাজ নট গট, আমি কি লিখছি? শি হ্যাজ নট গট আ রিং অন হার ফিঙ্গার, তার হাতে কোনো আংটি নাই। এটা দিয়ে আমি বুঝতে পারতেছি সে বিবাহিত না। অবশ্যই সে বিবাহিত না, মানে নর্মাল কালচার কথা বলছে, মানে বিবাহিত হইলে নর্মালি হাতে একটা আংটি থাকে। তাহলে উত্তরে আমি কি লিখবো? ডু ইউ থিঙ্ক শি ইজ ম্যারিড? তুমি কি মনে করো সে বিবাহিত? শি হ্যাজ নট গট আ রিং অন হার ফিঙ্গার, তার হাতে কোনো আংটি পরিহিত অবস্থায় নাই। তাহলে হি মাস্ট নট বি,
হি মাস্ট নট বি। ইউ মাস্ট, হিয়ার্স তো লিখবো না, হিয়ারিং লিখবো না, হতে পারে দুইটা। আমরা উত্তরে বাক্যে অর্থ দিকে অ্যাটেনশন দিব। ইউ মাস্ট হিয়ার অফ হেলেন কিলার না বলে আমরা বলবো ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কিলার। নিশ্চয়ই তুমি বা আপনারা হেলেন কিলার নাম শুনেছেন। এটা দিয়ে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে 1 বছর রিটেন পরীক্ষা হয়েছে, ওই বছর একটা অনুবাদ আসছে। তোমরা নিশ্চয়ই বঙ্গবন্ধু নাম শুনেছো। উত্তরে আমরা পেয়েছিলাম ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, দেন আমরা 19-20 করি ভাই। খুবই সহজ ভাই, 19-20 খুব সহজ। ইয়েস, আপনি উত্তরে হেড বেটার পাইছেন, ভার্বের বেস ফর্ম খুঁজতেছেন জানি, বেস ফর্ম আকারে কেবল ডি নাম্বার আছে। জেনি ড্যাশ লিভ আছে, তার মানে এখানে একটা মডেল অক্সিলারি জাতীয় কিছু লাগবে। দ্য হসপিটাল অনলি 6 আওয়ার্স আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, পাস্ট টেন্স আছে, এই পাশে পাস্ট টেন্স নিব আমরা, এই দুইটা নিব না। এবার লেখেন জেনি, অবশ্য উত্তরে আমরা নাম্বার দিব। জেনি ওয়াজ এইবল টু লিভ, জেনি সক্ষম হয়েছিল হসপিটাল ত্যাগ করতে অনলি 6 আওয়ার্স আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, মানে বাচ্চা জন্ম হওয়ার 6 ঘন্টা, কি 6 ঘন্টা তো 6 ঘন্টা পরেই যেতে সক্ষম হয়েছিল। বাহ, ওকে, সক্ষমতা বোঝাচ্ছে। ফলে আমরা উত্তর এ নাম্বার দিব। জেনি ওয়াজ এইবল টু লিভ দ্য হসপিটাল অনলি 6 আওয়ার্স আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। সহজ কোশ্চেন। ইয়েস, 21-22 দুটাই সহজ, এই দুটোও সহজ। কঠিন যেখানে আছে আমি আপনাকে অ্যাটেনশন দিব, সময় দিব আপনারা বেশি। পারছেন না ভাই? 21-22 দেখেন, আই থিঙ্ক অল ড্রাইভার্স হ্যাড বেটার টু হয়, কুড বেটার কেমনে কি, শুড ওয়ার, এটা হতে পারে, এটা হতে পারে, কোনটা নেবেন ভাই বলেন? শুড ওয়ার উচিত, আর এখানে হেড বেটার, আমরা এটার হেড বেটারটা নিব। সি নাম্বারটা ভুল না, অবশ্যই সি নাম্বারটা হইতে পারে, বাট কুড বেটার থাকলে, হেড বেটার থাকলে হেড বেটারটা দিব। ওকে, তাহলে শুধু উচিত না, এটা আসলে বেশি করা দরকার আমাদের, এটা বোঝাচ্ছে, তাই না? আই থিঙ্ক অল ড্রাইভার্স হ্যাড বেটার ওয়্যার সিট বেল্টস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আপনি প্রেফার্ড রিডিং কি লিখেছেন? প্রেফারের পর রহিম প্রেফার্ড রিডিং টু রাইটিং, ইয়েস, উত্তর তো এটাই। টু মানে দেন আগে যা পরেও তা, তাহলে উত্তরে অবশ্যই আমরা এই নাম্বার নিব, বাকিগুলোর দিকে আর অ্যাটেনশন দিতেই হচ্ছে না। তবে পরিহার হলে আপনি সাইডটা বাক্য একটু পড়েন, এমনও হতে পারে 1 নাম্বারটা কারেক্ট, আবার ডি নাম্বারটাও কারেক্ট, আবার শেষ দিকে একটা অপশন আছে হয়তো A+D করেন। 23-24 খুব সহজ, তো শুধু পারবেন ভাই। নিডের ব্যবহার পড়িয়েছিলাম না, নিড, অ্যাটেনশন দেন। আচ্ছা, 24 দিয়ে করে আওয়ার অ্যানসেস্টরস ড্যাশ এক্সচেঞ্জ গিফটস অন ঈদ ডে, আমাদের অ্যানসেস্টররা ঈদ দিতে গিফট কি করতো? আদান প্রদান করতো, একজন আরেকজন দিত। তাহলে আমরা ভাবে বেস ফর্ম পাইছি, শুধু ইউজ টু নিব আমরা, শেষ, উত্তর এ। আর এখানে সেভারাল অফ দ্য ট্রাকস, অনেকগুলো ট্রাকস আর আউট অফ অর্ডার মানে নাই এখন। এন্ড, তাহলে এন্ড এর পরে যে ভার্ব আছে, এই ভার্বের সাবজেক্ট কিন্তু সেভারাল অফ দ্য ট্রাকসই কিন্তু, খেয়াল রাখেন। তাহলে ভার্বের সাথে অ্যাজবেস লাগবে না, অ্যাজবেস দিছে কিনা কেউ ওদেরকে দেখেন, দিছে না, বাদ ভার্ব লাগবে। রিপেয়ারিং তো ডাইরেক্ট ভার্ব না, উত্তর আমরা এটাতে যাব। ওকে, আমরা জানি নিড ভার্বের সাবজেক্ট যদি বস্তু হয়, নিড ভার্বের সাবজেক্ট কে ভাই? বস্তু। নিড ভার্বের সাবজেক্ট যদি কোনো বস্তু হয়, তখন আমাদের স্ট্রাকচার দুইটা, ভার্বের সাথে আইএনজি লিখবো, অথবা ভার্বের টু বি আমরা লিখবো, অথবা টু বি V3 লিখবো, এই তো, এই আমাদের স্ট্রাকচার। তাহলে আমরা এখানে নিড টু বি রিপেয়ার্ড লিখেছি, দেখেন আমাদের সাবজেক্ট কিন্তু সেভারাল অফ দ্য ট্রাকস নিড টু বি রিপেয়ার্ড। ওকে ভাই, বাক্য রিডিং পড়েন, বাক্য রিডিং পড়লে আপনাদের হেল্প করবে। 25-26 अगेन সহজ কোশ্চেন। यस, দিস ইজ দ্য লেটার, এটা হলো সেই লেটারটা যেটা আমি ইয়েস্টারডে আনার কথা ছিল, গতকাল আনার কথা ছিল। আমরা সাপোজ টু দ্বারা কিন্তু সেটা বুঝাই, সাপোজ নামে শব্দ না, এখানে মডেল অক্সিলারি আকারে আমরা সাপোজ দিব, যেহেতু পাস্ট টেন্সে আছে, ফলে এম সাপোজ না, ডি লাগবে এখানে। আমরা উত্তরে নিশ্চয়ই নাম্বার পেয়েছি। তাহলে দিস ইজ দ্য লেটার উইচ আই সাপোজ টু ব্রিং ইয়েস্টার, যেটা আমার আনার কথা ছিল গতকাল। স্টেলা ট্রাইড টু বি সিরিয়াস বাট শি কুড নট হেল্প, এর পর ভার্বের সাথে আমরা আইএনজি লিখি, নিশ্চয়ই আমরা 3 নাম্বার পেয়ে গেছি। ইয়েস, এটাও রিপিটেড কোশ্চেন। ওকে ভাই, দেন রিডিং পড়ে ফেলেন একবার, রিডিং পড়ে ফেললে কাজে দিবে। আসেন 27-28 করেন। 27 নাম্বারটা পিন পয়েন্ট এরর মোডের, পিন পয়েন্ট এরর নিয়ে কিন্তু আমি ক্লাস নিয়েছি। আপনারা আমার চ্যানেলে যদি একটু ঘাঁটেন তাহলে দেখবেন পিন পয়েন্ট এরর নিয়ে আমার মোটামুটি 2-3টা লম্বা ক্লাস আছে, করে ফেললে পিন পয়েন্ট এররের প্যারা কমে যাবে দেখবেন। আর ক্লিপস্টফেলের সমাধান আমি করিয়েছি, সেখানে দেখবেন পিন পয়েন্ট নিয়েও মোটামুটি 5-7টা ক্লাস আছে ঘন্টা ব্যাপী, এগুলো করেন ভাই। পিন পয়েন্ট নিয়ে যেই ভয়টা মানুষের মাঝে থাকে, আমাদের স্টুডেন্টদের মাঝে, সেটা অবশ্যই কেটে যাবে। ওকে,
ক্লাস বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিয়েন যখন ক্লাসগুলো দেখবেন ইউটিউবে। উইচ পার্ট অফ দ্য সেন্টেন্স বিলো ইজ ইনকারেক্ট, কোন বাক্যটা কোন পার্টটা ইনকারেক্ট, পিন পয়েন্টের যে প্যাটার্নটা 4টা বা 5টা অপশনে চান্ডালন করা থাকে, যেটা ভুল সেটাই উত্তর। আমাদের ভর্তি পরীক্ষা চট্টগ্রামে, জাহাঙ্গীরনগরে অনেক জায়গায় প্রশ্ন আসে এবং পিন পয়েন্টের পারাটা খুব জরুরি গ্রামারের স্ট্রেংথটা, মানে গ্রামারটারে মজবুত করার জন্য। পজ করেন। 28 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, লজিক্যাল কনক্লুশনের উপর 2 পার্ট, একটু ভেবে চিনে অ্যান্সার করতে হবে। আসেন ভাই, 27টা পেরেছেন সহজে। সাম টিচার্স, ঠিক আছে। আর্গিউ দ্যাট স্টুডেন্টস হু ইউজ টু ইউজিং, ভার্বের সাথে যদি আইএনজি দেন তাহলে আগে একটা হু, শুধু ইউজ টু দিলে হবে না, হু আর ইউজ টু লাগবে আমাদের, তাই না? মানে একটা বি ভার লাগবে। আমরা জানি ভার্বের সাথে আইএনজি লাগে, আইএনজি দিতে হলে আগে একটা বি ইউজ টু লাগবে, শুধু ইউজ টু দিলে হবে না। ফলে আমাদের বলছে ভুল কোনটা? ভুল এই পার্টটা। এই পার্টটা কোথায় আছে? বি নাম্বারে, ফলে উত্তর বি। দেন 28, আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লাভস ড্যাশ ইট সামওয়্যার। দেখেন বাকি এই পার্টটা পড়ি, যখন জগন্নাথ আসছে এই পার্টটা নিয়ে আমরা ভাববো, এটা বুঝলে এটা অটোমেটিকলি চলে আসবে, এটাই লজিক্যাল কনক্লুশন বলে। তাহলে বলছে আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লাভস, আমার 2টা গ্লাভসের বা অনেকগুলো গ্লাভসের একটা গ্লাভস হারাই ফেলছি। ওয়ান অফের পর নাউনটা প্লুরাল হয়, এটা ওইখানে দেওয়া আছে। তাহলে আমি আমার একটা গ্লাভস হারাই ফেলছি, হারানোর কাজও শেষ, তাই না? হ্যাভ লস্ট, ডান। তাহলে আমি আমার একটা গ্লাভস হারাই ফেলছি, তার মানে কি? অবশ্যই এটা কোথাও না কোথাও পড়ে গেছে, অবশ্যই পড়ে গেছে। পড়ে যাওয়ার কাজটা কিন্তু শেষ, হারাই গেছে, পড়ে গেছে। তাহলে মাস্ট ড্রপ বলবো না আমরা, পড়তেছে, অবশ্যই পড়তেছে এমনটা বলবো না। মাস্ট হ্যাভ বিন ড্রপিং, পড়তেছে এমন কিছু বলবো না ভাই। আমার গ্লাভস যেহেতু হারায় গেছে, তারপরে এটা অবশ্যই কোথাও কোথায় অবশ্যই পড়ে গেছে, পড়ে গেছে, হারায় গেছে। ফলে আমরা পারফেক্টলি লিখতে হবে ইট মাস্ট হ্যাভ ড্রপড ইট সামওয়্যার। আই মাস্ট হ্যাভ, আমি অবশ্যই এটা হারায় ফেলে দিছি কোথাও, যার কারণে আমি বলতে পারছি এখন যে আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লাভস। ওকে ভাই, দেখেন রিডিং রেপ বুঝছেন আশা করি 28 নম্বর প্রশ্নটা। দেন এবার আছেন 29, 30 করেন। 29টা সহজ বাক্য রিডিং করলে বুঝবেন, 30টা খুব ভালো একটা বাক্য। এই নিয়ে প্রশ্ন জাহাঙ্গীরনগরের দেখা যায়। 4 নম্বর 29-এর 4টা বাক্যই কারেক্ট, শুধু একটু চিন্তা করতে হবে পাংচুয়েশনের দিকে। কমা কমা আছে, 2 জায়গায় কমা আছে, 1 জায়গায় কমা নাই, আর 1 জায়গায় সেমিকোলন আছে। সেমিকোলনের ছোট্ট সুন্দর ব্যবহার আছে, যেটা আমরা রাইটিংয়ে লিখতে পারি। ইয়াস, আসেন ভাই, দ্যার ইজ প্লেন্টি অফ টাইম, আমাদের হাতে অনেক সময় আছে, তোমার তাড়াহুড়া করা দরকার নাই। তাহলে ইউ মাস্ট নট হারি, ইউ মে নট হারি, নাকি ইউ ডোন্ট হ্যাভ টু হারি, ভাই এটাই তো আমরা লিখতে পারি। তারা সময় আছে অনেক, তোমার তাড়াহুড়া করা দরকার নাই। যে ডোন্ট হ্যাভ টু হারি, হ্যাভ টু দ্বারা আমরা বাধ্যতামূলক বুঝি। তাহলে there is plenty of time, you don't have to hurry, তোমার তাড়াহুড়া করা দরকার নাই, তাড়াহুড়া করতে হবে না, এটা বোঝাচ্ছে। আর এখানে কোনটা? এখানে খেয়াল করি, বাক্যটা বুঝেন, মজার জিনিস। বলছে আই ক্যান সি টিমস কার, আমি টিমের গাড়ি দেখি না। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, দেখেন মাস্ট হ্যাভ বিন কেন বলছে, আমাদের গ্রামারটা বোঝেন, তারপর আমি প্রশ্নের দিকে আসবো। আমি টিমের গাড়ি দেখি না, আমি টিমের গাড়ি দেখি না, টিমের গাড়ি দেখি না কেন? তার মানে কিছু একটা অবশ্যই ঘটছে, টিমের গাড়িটা এখানে থাকার কথা ছিল, এখন নাই, তার মানে অবশ্যই কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এটাই বলছে টিম মাস্ট হ্যাভ বিন। তাহলে এখন যেহেতু নাই এখানে, তার মানে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, অতীতের কথা, মানে অ্যাক্সিডেন্টের কাজটা শেষ। তাহলে মাস্ট প্লাস পারফেক্টলি লিখব, মাস্ট হ্যাভ V3। আচ্ছা, এখন কারণ ফলাফল বুঝতে আমরা পাংচুয়েশনটা ইউজ করি, যেটাকে বলি আমি সেমিকোলন। ভাই দেখেন, আই ক্যান সি টিমস কার, আমি টিমের গাড়িটা দেখি না, কারণ দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, মানে অ্যাক্সিডেন্ট ঘটছে বিধায় তো আমি তার গাড়িটা দেখি না। এই জন্য এই সেমিকোলনটা আমরা ব্যবহার করি, কারণ ফলাফল বোঝাতে আমরা কিন্তু মাঝে সেমিকোলনটা ব্যবহার করি। ফলে উত্তরে আপনি ডি নাম্বার লিখেছেন প্রত্যাশা করি। ওকে ভাই, দেন আসেন 31, 32 সহজে পারবেন। 31টাতে একটু চিন্তা করার দরকার আছে, ছোট্ট করে বাক্যের অর্থ অ্যাটেনশন দিলে পারবেন। জাহাঙ্গীরনগরের ইউনিটের প্রশ্ন নর্মালি খুব কঠিন হয়, এটাও কঠিন হওয়ার কথা, বাট যারা একটু বুঝে পড়েন তারা সহজে পেরেছেন জানি। টেকনোলজি মাস্ট ইউজ, টেকনোলজি কি নিজে ইউজ করে? ভাই এটা একটু খেয়াল করলেই হয়। টেকনোলজি কি নিজে ইউজ করে না, টেকনোলজি ইউজ করতে হয়, পেসিভ মুড লাগবে। তাহলে টেকনোলজি মাস্ট বি ইউজড কোথায় আছে দেখেন, কোথাও নাই। টেকনোলজি মাস্ট বি ইউজিং তো না, টেকনোলজি নিজে ইউজ করে না। মাস্ট ইউজ হ্যাভিং, মাস্ট হ্যাভ বিন ইউজিং না ভাই, তারা ইউজ করতে হয়। তাহলে টেকনোলজি মাস্ট বি ইউজড, টেকনোলজি ইউজ করতে হবে টু ফিট দ্য ফোর্সেস অফ চেঞ্জ,
মানে এই যে পরিবর্তনের যে একটা চাপ আছে এটারে সামলাইতে হলে কিন্তু টেকনোলজির ইউজ করতে হবে। দ্য স্কিয়ার্স উড রাদার, ভাই এটা তো সহজ পেরেছেন না? আমরা উত্তর পেয়েছি মাস্ট বি ইউজ টু ফিড, আর এখানে দ্য স্কিয়ার্স উড রাদার ট্রাভেল বাই ট্রেন। ওকে ভাই, আর কোনটা মিলবে? উড রাদার পর ঘরে বেসরুম লাগবে না? বেসরুম আছে এক জায়গায়, সি নাম্বার ছাড়া কিছু লিখবেন। 33 করেন, 33টা খুব সহজ, 34টাও সহজ, খুব সহজ। আসেন কোন বাক্যটা কারেক্ট? আই হ্যাড বেটার ভার্বে বেসরুম লাগবে ভাই। বেসরুম নাই কোথায়? বেসরুম নাই, বেসরুম নাই, আছে এই দুই জায়গায়। আই হ্যাড বেটার নট টু বি লেট। আই হ্যাড নট বেটার বলি না ভাই। আমরা কিন্তু খেয়াল করি হ্যাড বেটারের যদি নেগেটিভ হয়, মানে নেগেটিভ বাক্য লিখতে তাহলে হ্যাড বেটারের পর নট লিখতে হয়। হ্যাড নট তারপর বেটার লিখতে পারি না, ফলে উত্তর এটা। আই হ্যাড বেটার নট টু বি লেট। আই হ্যাড বেটার নট টু বি বলি কেন? আই হ্যাড বেটার নট বি লেট। ওকে ভাই, উত্তর নিশ্চয়ই। তারপর দেখেন আই উড রাদার দ্যাট, এই যে উড রাদারের পর নরমালি ভার্বে বেস ফ্রম হয়, আমরা এটা জানি। অতীতের চিহ্ন থাকলে পাস্ট ইনফিনিট টেন্স হয়। আর উড রাদার দ্যাট হলে আমরা পাস্ট ইনফিনিট টেন্স লিখি যদি অতীতের চিহ্ন না থাকে। উড রাদারের পর যদি দ্যাট অতীতের চিহ্ন থাকে তখন আমরা পাস্ট পারফেক্ট লিখি। অতীতের কোনো চিহ্ন নাই, উড রাদার দ্যাট আছে, ফলে আমরা পাস্ট ইনফিনিট টেন্স লিখব। বুঝেছিলাম আপনাদেরকে উড রাদারের ব্যবহারটা দিয়ে। ওকে, দেন আসেন 35, 36 ইজি কোয়েশ্চেন। সহজেই পাচ্ছেন জানি, ভাল লাগতেছে। কেউ কেউ বিরক্ত হইতেছেন, স্যার এত সহজ জিনিস করান কেন ভাই? আপনি করতে থাকেন, কঠিন জিনিস আসতেছে একটু পরেই। আই এম ইউজড টু আইএনজি দিবেন, এই যে টু আইএনজি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আই উড রাদার নট, ভার্বের বিশ্রাম কোথায় আছে খোঁজেন, পাইছেন নিশ্চয়ই ডি নাম্বারে। ইয়েস, আমি তাড়াতাড়ি যাচ্ছি, যেগুলো সহজ। এবার ইয়াস 37টা ভালো প্রশ্ন, আমি আপনারে ভাবতে বলবই। 37টা আপনি অবশ্যই পারতে হবে। আপনি যদি আমার সব কথা বুঝে থাকেন অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। আর 38টা সহজ, 37টা পারবেন, পারা উচিত। তা টেনশন দেন, বাক্যের অর্থ বুঝতে হবে। বাক্যে দুপাশ লজিক্যাল কনক্লুশন, যেই পাশ লিখা সেটারে মনোযোগ দিয়ে পড়েন। ব্লাঙ্কে কি হবে আপনি গেস করে ফেলবেন, তারপর অপশনের দিকে তাকাইবেন। আচ্ছা, বাক্যে আছে মাই কাজিন ডিড নট হেল্প, আমার কাজিনে হেল্প করে না, কাজিনেরা হেল্প করে না যখন আমি বিপদে ছিলাম। বাট কিন্তু আমি যখন বিপদে ছিলাম আমার কাজিনরা আমারে হেল্প করে নাই, তার মানে কি? কিন্তু তাদের আমারে হেল্প করা উচিত ছিল। হেল্প করা উচিত ছিল মানে কি? তারা করে নাই। তাহলে কি লিখবো ভাই? দে শুড হ্যাভ, এই যে দে শুড হ্যাভ হেল্পড লাগবে। শুড হ্যাভ হেল্প কোথায় আছে? এই যে শুড হ্যাভ হেল্পড, দেখেন। তাহলে আমি যখন বিপদে ছিলাম আমার কাজিনরা আমাদের হেল্প করে নাই, কিন্তু তার হেল্প করা উচিত ছিল তখন। উত্তর ডি নাম্বার পাইছি। দেখেন ভাই, তাহলে আপনি যেটা লেখা আছে এটার পরে গেস করবেন আপনার কি দরকার, এবং ওটার ব্যবহার আপনি বুঝলে অটোমেটিকলি পেয়ে যাবেন, আনসার করে ফেলবেন। এখানে কি লিখবেন? বাক্যটা পাস্ট টেন্সে আছে, তাহলে আপনি নিশ্চয়ই উত্তর এটা লিখবেন। উই ইউজ টু স্পেন্ড সামার অ্যাট দ্য সি সাইড ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম তখন এখানে সামার কাটাইতাম। দেন 39, 40, 40টা খুব ইজি, 39টা তো সহজ। বাক্যের অর্থ বুঝার একটু অ্যাটেনশন দিয়েন। এ লট, অনেক। ড্যাশ টু দ্য হাউস বিফোর উই ক্যান মুভ ইন, আমরা মুভ করার আগে বাড়িটাতে অনেক কিছু করা দরকার। তাহলে অনেক, এই লট বলতে কোনো ব্যক্তির বোঝাচ্ছে না, কোনো কাজরে রেফার করতেছে, বাক্যের অর্থ বুঝতে হবে। তাহলে আমরা জানি নিড ভার্বের সাবজেক্ট যদি কোনো বস্তু হয় তখন ভার্বের সাথে আমরা আইএনজি লিখি, অথবা আমরা ভার্বের সাথে আমরা আইএনজি লিখি, অথবা আমরা টু বি ভি3 লিখি, ফলে দেখেন এ লট নিডস বি ডুইং তো হয় না ভাই, নিডস ডান তো না ভাই, এ লট নিডস টু ডু না ভাই, এ লট নিডস ডুইং। তাহলে এ লট নিডস ডুইং অথবা এ লট নিডস টু বি ডান। আই এক্সপ্লেইন হিম এভরিথিং লিস্ট হি শুড, সেটা সহজে পারিছেন জানি। ইয়েস, উত্তর আমরা পেয়ে গেছি ভাই। দেন করেন 41 এবং 42 খুব সহজ, 41টা পারা উচিত। লজিক্যাল কনক্লুশন, দেখেন এগুলো মজার জিনিস ভাই। যারা বুঝেন না আমার বেসিক কথা, তাদের জন্য কঠিন। আমি নিশ্চিত যারা আমার ক্লাস করেছেন তারা বুঝেছেন, কারণ আমি বকবক করছি ভালো এটা নিয়ে। হাই হ্যালো দিয়েন, এগুলো ক্লিয়ার বুঝলে ভাই, চুপচাপ চলে যায়েন না।
ক্লাস করে। বুঝছেন না ভাই? আসেন, না বুঝলে আবার বুঝাই, আবার বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই পাশ ব্লাঙ্ক আছে, এটা নিয়ে চিন্তা করে নিন না, আগে ওটা পড়েন। দেন ইউ উড নট হ্যাভ ফেইল দ্য টেস্ট, তুমি পরীক্ষা ফেল করতা না। মানে কি? যদি তুমি পড়াশোনা করতা তবে তুমি ফেল করতা না, তার মানে তুমি পড়াশোনা করো নাই। উত্তর কি লিখবো আমরা? ইউ শুড হ্যাভ স্টাডিড, তোমার পড়াশোনা করা উচিত ছিল। যদি তুমি করতা, ইউ উড নট হ্যাভ ফেইল দ্য টেস্ট, তুমি পরীক্ষায় ব্যর্থ হইতা না। তাহলে পরীক্ষা তোমার পড়াশোনা করা উচিত ছিল মানে কি? তুমি পড়াশোনা করো নাই। বুঝছেন ভাই? ওকে, ইউ হ্যাড বেটার, ভার্বের বেস ফ্রম হারি। তাহলে ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার, তোমার খুব পড়াশোনা করা উচিত ছিল। দেন ইউ উড নট হ্যাভ ফেইল দ্য টেস্ট, তুমি পরীক্ষায় ব্যর্থ হইতা না। করেন 43, 44, 43, 44ও সেম প্যাটার্ন, বুঝে শুনে করতে হবে আনসার। যদিও ওই দুটা প্রশ্ন আমি সম্ভবত মডেল ভার্বের বেসিক পয়েন্ট বোঝাতে গিয়ে করায় ফেলছি। ইভেন আপনি বুঝেন যেই পাশ ব্লাঙ্ক আছে ভাই, ওটার না পড়া যেটা পুরো লেখা সেটা আগে রিডিং পড়েন, রিডিং পড়ে গেস করেন অন্য পাশে কি হওয়া দরকার, এরপরে উত্তর মিলান। আপনি দেখছেন বিকজ যেহেতু হি স্পেন্ড দ্য ইভিনিং হিয়ার উইথ মি, যেহেতু সেই ইভিনিং আমার সাথে কাটাইছে, তার মানে সেই ওখানে থাকার কথা না, পাস্ট টেন্সে পাচ্ছি আমরা। পাস্ট টেন্সের অপশন তো একটাই পাইছি, আপনি না বুঝলেও দিয়ে দিতে পারেন। কিন্তু ডি নাম্বার, হি কুড নট হ্যাভ বিন দেয়ার, সে সেখানে থাকতে পারে না কারণ সে আমার সাথে ছিল এখানে। হি ড্যাশ অ্যাট হোম, সে বাড়িতে কি? বিকজ দ্য লাইটস ওয়্যার অন, লাইট যেহেতু অন ছিল তার মানে সে অবশ্যই বাড়িতে ছিল, এটা বোঝাচ্ছে। আমরা কি লিখবো? হি আছে এই যে হি মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম বিকজ দ্য লাইটস ওয়্যার অন। দেখেন ভাই, লজিক্যাল কনক্লুশন এগুলো খুব কঠিন না, অর্থ দিকে দিতে পারলে দেখবেন সহজ এবং মজা লাগতেছে আপনার কাছে। অ্যাগেন 45ও কিন্তু লজিক্যাল কনক্লুশন, খুব ভালো কোয়েশ্চেন, ভালো লাগতেছে এগুলো পাই আমার কাছে। 46ও লজিক্যাল কনক্লুশন, আপনি যখন এগুলো পারবেন আপনার কাছে ভালো লাগবে ভিতর থেকে, আলহামদুলিল্লাহ পড়বেন জানি ইনশাআল্লাহ। করেন 45, 6 অ্যাগেন লজিক্যাল কনক্লুশন ভাই, যেই পার্ট লেখা আছে ওটা আগে পড়েন। ভাবেন, একটু ভাবেন, এই ভাবনাটা আপনাকে পরীক্ষার হলে কম ভাবতে এবং সঠিক অ্যান্সারটা সহজে পেতে খুব করে হেল্প করবে ইনশাআল্লাহ। ইট ওয়াজ আ সিক্রেট, এটা ছিল সিক্রেট, তার মানে কি? বলা উচিত হয় নাই। উত্তর কি বলবেন? ইউ শুড নট হ্যাভ টোল্ড হার, তার এর বলা উচিত হয় নাই, এটা যেহেতু সিক্রেট ছিল তার মানে তুমি বলে ফেলছো। মানে কোন একটা জিনিস আপনি বলা উচিত ছিল না, তার মানে কি আপনি বলে ফেলছেন, এই জন্য আমি বলছি ইট ওয়াজ আ সিক্রেট। তাহলে ইউ শুডন্ট হ্যাভ টোল্ড হার, তার বলা উচিত ছিল না যেহেতু এটা কি ছিল? সিক্রেট ছিল। এরপরে আসেন, শি ড্যাশ ইউর লেটার মে বি, দ্যাটস ওয়াই শি হ্যাজন্ট রিপ্লাইড, সে রিপ্লাই দেয় নাই, সে রিপ্লাই দেয় নাই, তার মানে সে তোমার এটা এখনো পায় নাই, নাও পাইতে পারে, এটা সম্ভাবনা আছে। বাকির অর্থ দেখে আমরা বুঝতে পারছি সম্ভাবনা, তার মানে আমরা উত্তর সি নাম্বার দিতে পারি কিনা দেখেন তো। শি মাইট নট হ্যাভ গট ইউর লেটার মে বি, হ্যাঁ ইয়াস, ওই যে আমরা মে বি দিয়েও কিন্তু সেই ক্লু পাচ্ছি, ফলে উত্তরে আমরা দিব সি নাম্বারটা, রাইট? ইয়াস। দেখেন, ইউ শুড নট হ্যাভ টোল্ড হার, ইট ওয়াজ আ সিক্রেট, তুমি তারা বলা উচিত ছিল না যেহেতু এটা সিক্রেট ছিল, কিন্তু তুমি কয়ে লাইছো। এরপরে আসেন কি বলছে? শি মাইট নট হ্যাভ গট ইউর লেটার মে বি, এখন তোমার সিটি পায় নাই, যার কারণে হেতে হয়তো তোমার এখনো রিপ্লাই দেয় নাই। বুঝছেন নি গো একে? এবার করেন 47, জোস প্রশ্ন ভাই, অ্যাগেন লজিক্যাল কনক্লুশন। 48 তো সোজা জিনিস, ব্যাকই হারবো, আপনারা ব্যাকই হারবেন সহজে। 47টা আপনারা হারবেন আশা করি এখন ভাই, হারা উচিত ব্যাকের। আইয়েন আনলগে 48 গা আমরা করে লাই আগে, হ্যাঁ ব্যাকে মিললা। হেড বেটার আছে ভাই, ভার্বের বেস ফর্ম খোঁজেন আপনারা, তাই না? বেস ফর্ম যদি আপনি খুঁজতে চান তাইলে তো আপনি বেস ফর্ম হাইছেন নি কোন আনো হাইছেন, ই হ্যাড বেটার গো হাইছেন, কিন্তু টু গো হুম কে আমরা কইনি কেন? টু গো টু হুম আমরা কই না কিন্তু ভাই, আমরা কি বলি? গো হুম। গো টু অ্যাব্রোড কিন্তু আমরা কই না, আমরা কই গো অ্যাব্রোড অথবা গো হুম। গো টু হুম, গো টু অ্যাব্রোড কিন্তু আমরা কই না। তাইলে ভাই উত্তর এটাই, হেড বেটার ভার্বের বেস ফর্ম। হ্যাঁ আসেন এবার এখানে আসেন ভাই 47-এ, এই পাশ ব্ল্যাঙ্ক রাইখে দেন। নাও এখন আই উইল নেভার বিলিভ ইউ अगेन, তোমারে আপনারা আমি আর কখনো বিশ্বাস করব না। তার মানে কি? আপনি কিছু একটা মিথ্যাটা করে এলেছেন, আপনি মিথ্যা কথা কয়ে এলেছেন, তার মানে আপনার মিথ্যা কথা বলা উচিত ছিল না। আপনি যেহেতু মিথ্যা কথা বলে ফেলেছেন সেহেতু আপনারা আমি বিশ্বাস করব না। তাহলে আমরা উত্তর কি নিব ভাই?
ইউ শুডন্ট হ্যাভ লাইড, এই যে উত্তর এটা। ইউ শুডন্ট হ্যাভ লাইড টু মি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলা উচিত হয় নাই, তার মানে মিথ্যা কথা বলে ফেলেছো, এজন্য আমি তোমার আর বিশ্বাস করব না। মিথ্যা কথার ফলাফল এমনই কিন্তু। হ্যাঁ, আমরা জানি মানে বিশ্বাস পেতে খুব সময় লাগে বা বিশ্বাস ভাঙতে সময় লাগে না, এটাই বলছে। তাহলে ইউ শুডন্ট হ্যাভ লাইড টু মি, আপনার আমার সাথে মিথ্যা কথা বলা উচিত ছিল না, এবং যেহেতু মিথ্যা কথা বলে ফেলছেন, উচিত ছিল না মানে কি আপনি মিথ্যা কথা বলে ফেলছেন, সেই কারণে আপনারা আমি বিশ্বাস করবো না। ভাই কত সহজ, মানে মজার জিনিস এটা। অ্যাটেনশন দিলে আপনি বুঝবেন এটা সূক্ষ্ম একটা বিষয়, যদিও খুব সহজ। দেন উত্তর পেয়ে গেছি আমরা ভাই বোন। দেন আমরা 49 করি, সহজ। 49 সহজ, 50ও সহজ। অ্যাটেনশন দিন, 50তে একটু চিন্তা করার বিষয় আছে, লজিক্যাল পয়েন্ট তো আছেই। 49-এ 3 কিলোমিটার টু মাই অফিস, আই এম ইউজ টু ওয়াকিং, হইতে পারে, এটাই কারেক্ট। ইউজ টু ওয়াক এটা হইতে পারে, এম ইউজ টু ওয়াক তো হয় না, ইউ হ্যাড বেটার গো টু হুম তো হয় না, দূরে একটা। আই এম ইউজ টু ওয়াকিং 3 কিলোমিটার টু মাই অফিস, আমার অভ্যস্ত ছিলাম নাকি অভ্যস্ত, আই এম ইউজ টু ওয়াকিং, আই ইউজ টু ওয়াক 3 কিলোমিটার টু মাই অফিস, দুটাই কিন্তু হতে পারে। অ্যাটেনশন দেন, তারপর চিন্তা করেন দুইটার কোনটা নেবেন। এখানে চিন্তা করেন, দ্য ড্রেস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স সেই দ্যাট, ড্রেস এবং অ্যাপিয়ারেন্স বলতেছে যে হি ড্যাশ অল হিজ ওয়েলথ ইয়ার্স ব্যাক, মানে তার ড্রেস এবং অ্যাপিয়ারেন্স বলে সে তার সব টাকা কি করছে, অনেক আগে হারাই ফেলছে, অবশ্যই হারাইছে। ইয়েস, তাহলে মাস্ট হ্যাভ লস্টের কথাই আমরা বলবো ভাই। তাহলে আই এম ইউজ টু ওয়াকিং 3 কিলোমিটার টু মাই অফিস, আমার অফিসে যাই, এটা কিন্তু আমার একটা অভ্যাসের কথা রেফার করছে এখন। হ্যাঁ, যদিও এটা ভুল হবে না আসলে। হ্যাঁ, ইউজ টু ওয়াকটা কখন দিতাম, যদি অতীতের কোনো একটা চিহ্ন বাক্যে থাকতো ভাই। অতীতের কোনো চিহ্ন নাই বিধায় আমরা ইউজ টু ওয়াকটা দেই না, এটা ভুল বলবো না। যদি চিহ্ন থাকতো তবে আমরা বি নাম্বারটা খুব জোর করে দিতাম। যেহেতু চিহ্ন নাই, ফলে আমরা ধরে নিচ্ছি বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, ফলে আই এম ইউজ টু ওয়াকিং 3 কিলোমিটার টু মাই অফিস। আর এখানে বলছে দ্য ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স সে, তার ড্রেস এবং অ্যাপিয়ারেন্স বলতেছে যে হি ড্যাশ অল হিজ ওয়েলথ ইয়ার্স ব্যাক, অনেক আগে তার টাকা সম্পদ সে সব হারায় ফেলছে। তাহলে হারায় ফেলছে, এটা কাজ শেষ, এবং টাকা পয়সা যে হারায় ফেলছে ওটা আমরা কেমনে বুঝছি, তার ড্রেস খারাপ দেখা, জীর্ণ শীর্ণ অবস্থা দেখা, এই জন্য আমরা বলছি মাস্ট হ্যাভ লস্ট। যদিও অনেক ধনী মানুষরা জীর্ণ শীর্ণ মানে সিরাবেরা পরে কিন্তু থাকে, সবাই না নিশ্চয়ই একটা অংশ। দেন 51 2 করেন, সহজ কোয়েশ্চেন ভাই দুটোই। 51-এর একটা মুড আছে, বলছে আই এম ইউজ টু লিভিং অ্যালোন, এটা কোথায় আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই জায়গায় কঠিন প্রশ্ন আসে। আমার দেখা বাংলাদেশের প্রশ্ন কঠিন হয় খুলনার, কুমিল্লার আর জাহাঙ্গীরনগরের, সবচেয়ে বেশি কঠিন। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, মানে অ্যাডমিশন জগতে। চাকরি বাকরির অনেক জায়গায় অনেক কঠিন হয়, সহজ হয়। বলছে এখানে আই এম ইউজ টু লিভিং অ্যালোন, এই বাক্যের অর্থ কি জানতে চায়। তাহলে আমি একাকী বাস করতে অভ্যস্ত, বর্তমানের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে আপনি কি লিখবেন, আই লিভ অ্যালোন, ইয়েস, অ্যান্ড আই এম হ্যাবিচুয়েটেড টু ইট, ইয়েস, উত্তর এটাই। শি ফাইনালি গট ইউজ টু, ভাই গেট ইউজ টুর পর আইএনজি হয়, কোথায় আছে, ইয়েস, শি ফাইনালি গেট ইউজ টু ইটিং আওয়ার ফুড, সে ফাইনালি আমাদের খাবার খাইতে অভ্যস্ত হয়েছে। আমরা 53 করি, 53 খুব সহজ, 54-এ একটু অ্যাটেনশন দিতে হবে। 54 খুলনা ইউনিভার্সিটিতে এসছে, আমি বলতে না বলতেই চলে আসছি খুলনা। অ্যাটেনশন দেন, একটু মাথা ঘামান ভাই। 53-তে আপনি পারছেন, বেটার আছে, আপনি হেড দরকার, এই তো, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর, তোমার একজন ডাক্তার দেখানো উচিত, খুলনা আসছে। 54-এ দেখেন, অ্যাপ্লিক্যান্টস ড্যাশ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ওয়েল ইন মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ড্যাশ টু ওয়ার্ক টু টাইট ডেডলাইন্স। ভাই রে ভাই, দুইটা ব্লাঙ্ক দেওয়া, কঠিন মনে করেন না, একটু রিডিং প্রয়োজন। অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ওয়েল ইন মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়ার এইবল টু, তারা সক্ষম ছিল, ওমা সক্ষম ছিল দরকার নাই আমার, তাদের এখন থাকা দরকার। মানে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি, অ্যাপ্লিক্যান্ট মানে আপনি কোনো একটা চাকরির আবেদন করবেন, তো চাকরির জেডিতে মানে জব ডেসক্রিপশনে এই কথা লেখা থাকবে যে অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক ওয়েল ইন মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, মানে মাল্টিকালচারাল মানে একই অনেক পদের মানুষ থাকবে। এখন এই পাশে কি লেখা থাকবে, ওয়ার এইবল টু, এই লোকে মানে সক্ষম ছিল টাইট শিডিউলে, আগে থাকলে হবে না, এখন অভ্যস্ত থাকতে হবে, ফলে এটার আমরা নিব না, বি নাম্বার অপশনের কারণে প্রথমটা বাদ। অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি, থাকা উচিত
টু ওয়ার্ক ওয়েল ইন আ মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট এন্ড বি এবল টু, হতে পারে আমাদের উত্তর সে এখনো কিন্তু সক্ষম। দেন অ্যাপ্লিক্যান্টস কুড হ্যাভ দ্য অ্যাবিলিটি, থাকতে পারে অ্যাবিলিটি, অ্যান্ড হ্যাভ হ্যাড টু ওয়ার্ক, এটা নিতে পারতেছি না, কেমন যেন অড জিনিস। দেন হ্যাভ হ্যাড, অ্যাপ্লিক্যান্টস হ্যাভ হ্যাড দ্য অ্যাবিলিটি, হ্যাড বিন অতীতের কথা লাগবে না, আমার এখনকার জিনিস দরকার। ফলে আপনি উত্তর বি নাম্বার নিতে পারেন অর্থ দিকে অ্যাটেনশন দিলে, যে অ্যাপ্লিক্যান্টদের থাকা উচিত অ্যাবিলিটি টু ওয়ার্ক ওয়েল ইন আ মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে কাজ করার সামর্থ্য থাকা উচিত। এন্ড বি এবল টু, মানে তারা ওই যে অ্যাপ্লিক্যান্টস শুড বি এবল টু, হ্যাঁ শুড বি এবল টু ওয়ার্ক টু টাইট ডেডলাইন, মানে খুব টাইট ডেডলাইন নিয়ে কাজ করার অভ্যাস থাকা উচিত, এটা বলছে তারা অ্যাপ্লাই করতে পারবে, এমনটাকে রেফার করতেছে। ফলে উত্তর আমরা বি নাম্বার নিব। হ্যাঁ ভাই, বাকির অর্থ বুঝলে আমরা এটা ছাড়া বাকি কোনোটাতে আমরা চুজ করতে পারবো না। দেন 54-6 করেন। 56, 55 সহজ, 56ও সহজ কোয়েশ্চেন, যদিও 56টা এই টপিকের সাথে হুবহু যায় না, বাট আমি আপনাদের পড়াইছি এটা ট্রানজিটিভ ভার্বের পয়েন্ট অফ ভিউ, যখন পড়াইছি তখন পড়াইছি এটা। সোলজার্স হিয়ারিং দ্য হার্শ কমান্ডস ফ্রম দেয়ার কমান্ডমেন্টস, তাহলে হিয়ারিং ভার্বের সাথে আইএনজি আছে, আপনি বি ইউজ টু খুঁজতেছেন, এই তো পাইয়া গেছেন, আর কোনোটা কিন্তু ডাইরেক্ট বি ইউজ টু নাই। আর এখানে কারেক্ট ইউজ অফ ভার্ব কোথায় আছে ভাই? হি লেইড, ইয়েস এটাই তো উত্তর হওয়া উচিত, লেইড। আমরা পড়েছি না ভাই, LAYD, এই লেই মানে রাখা, লেইড পাস্ট ফর্ম, এবং LAYING লেইং, এগুলো হলো ট্রানজিটিভ ভার্ব। এরপর একটা অবশ্যই অবজেক্ট থাকবে, অথবা অবজেক্ট থাকলে আমরা এদেরকে লিখব। তাহলে আমরা বুক পাইছি, কিন্তু সে রেখেছিল বই অন দ্য টেবিলের উপরে, তাহলে অবজেক্ট যেহেতু আছে ফলে ট্রানজিটিভ ভার্ব দরকার, আমরা লিড নিব, শেষ। বাকি কোনোটা মিলে না। এই লেইটা ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকলে এটা লেখা যায় না, লেইন দরকার নাই আমাদের, ভার্বের পাশাপাশি আমরা এমনি লিখি না। হ্যাড লেইনও এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের। ওকে, ফলে আমরা উত্তর পেয়ে গেছি ভাই, সোলজার্স ইউজ টু হিয়ারিং হার্শ কমান্ডস ফ্রম দ্যার কমান্ডার্স অ্যান্ড হি লেড দ্য বুক অন দ্য টেবিল ইজ আওয়ার কারেক্ট আনসার। অ্যান্ড দেন 57-8 করেন। 57 রিপিটেড কোয়েশ্চেন, 58 আগের কোয়েশ্চেন ভাই, প্রশ্ন ঘুরে আসছে, যে 58টার মোডে আমরা প্রশ্ন আগেও পাইছিলাম, বিশেষ পরীক্ষার প্রশ্ন, এটা কত জায়গায় আসছে। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই উড রাদার স্টার্ভ দ্যান ব্যাগ, আমি না খায় থাকবো কিন্তু ভিক্ষা করবো না। এবং দান সৎকার করতে গেলে এমন মানুষদেরকে দান সৎকার করবেন যারা আপনার কাছে খোঁজে না, তবে আপনি বুঝতেছেন এই মানুষটা সমস্যা আছে। আপনার বন্ধু বান্ধব, ক্লাসমেট যারা দেখবেন চুপচাপ থাকে, তার সমস্যাগুলো শোনার চেষ্টা করবেন ভাই। আমিও পার্সোনালি পথে ঘাটে কাউকে দান করতে চাই না সেই অর্থে, মানে আমার সেই ক্যাপাসিটিও নাই। যতটুকু ক্যাপাসিটি আল্লাহ তাআলা দিয়েছেন আমি দান করি, তবে সেটা আমার পরিচিত মানুষকে দান করার ট্রাই করি। আমার ঘরে একটা ছোট্ট ব্যাংকের মতো আছে, আমি যখন দরকার মনে করি, আমার সম্ভব কোনো প্রয়োজন, আমি কিছু জিনিসপত্র রাখি, আমি একটা টাইমে এই টাকাটারে একটা কাজে লাগানোর ট্রাই করি। আমার পরিচিত এমন কয়েকজন ভাই আছে যারা মানে গ্রামীণ প্রত্যন্ত মানুষের সাথে ওনারা লেগে আছেন সামহাউ, আমি ওনাদেরকে টাকাটা দিয়ে বলি, ভাই একজন গরিব মহিলারে 5টা হাঁস কিনে দেন, ছাগল কিনে দেন, এবং এটা বছর শেষে করি। তাতে সুবিধা কি, 3-4-5 হাজার টাকা থাকে, একটা মানুষের লাইফের কিছুটা প্রভাব পড়ে। আমি 5 টাকা 10 টাকা দিলে এই 5 টাকা 10 টাকা দিয়ে একটা বিড়ি খাই লইব। হ্যাঁ অবশ্যই দেই যখন আমি বুঝি ট্রুলি একটা মানুষ অসুবিধায় আছে, বাট আপনি ট্রুলি একটা মানুষ অসুবিধা আছে রাস্তাঘাটে, এটা বোঝা খুব মুশকিল। ফলে দান সৎকা আমরা অবশ্যই করা উচিত, খুব করা উচিত, তবে সেটা যেন প্রাপ্য, মানে যারা প্রাপ্য তাদের কাছে যায়। এবং আনফর্চুনেটলি যারা প্রাপ্য তাদের বড় অংশ মানুষ নিজের খুব লুকিয়ে রাখে, এবং তাদেরকে খুঁজে বের করাটা আমাদের নৈতিক দায়িত্বের মতো, বিশেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে। যারা খোঁজে তাদেরকে দিবেন, তবে বুঝে শুনে দিন। আপনি দিলে সবটা পাবেন, বাট সবটা যেন লং লাস্টিং হয়, যেন আপনি মরে গেলে সবটা টাইক মানে চলে অনেক দিন। ফলে একটু বুঝে শুনে দিলে সবটা বেশি হবে আমার কাছে মনে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদের দান সৎকা করার খুব তৌফিক দান করুক, এবং দান সৎকা যেন আমাদের মরার পর, যখন আসলে আমাদের জীবনের আর কিছু থাকবে না, আমাদের কাজে দেয় ভাই। আমরা দয়া রাখেন। ট্রাভেলার্স ভাই কি লিখবেন? হেড বেটার গেট, এই যে হেড বেটার গেট, আগেও পড়ছিলাম এই জিনিস। দেন আসেন ভাই, 59-60 দিয়ে আমরা ক্লাস শেষ করতে পারবো ইনশাল্লাহ। আসেন ভাই, সহজ প্রশ্ন দুটাই। মেনি প্রেফার ডোনেটিং মানি, মেনি মানি অনেক মানুষ আর কি, হ্যাঁ শুধু মেনি না, এখানে একটা মানুষ আছে, অনেক মানুষ প্রেফার করে, এই জন্য প্রেফার হয়েছে। মেনি প্রেফার, অনেক মানুষ প্রেফার করে ডোনেটিং মানি, তাহলে প্রেফারের পর ডোনেটিং মানি আছে, এখানে একটা টু থাকবে। হ্যাঁ, তারপর ডিস্ট্রিবিউটিং ক্লথ, দেখেন ভাই ডোনেটিং মানি, ওয়াও আমার কথার সাথে মিল চলে আসে ভাই। ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস, অনেক মানুষ
টাকা দেওয়াটারে বেশি গুরুত্বপূর্ণ মনে করে ডিস্ট্রিবিউটিং ক্লথস মানে জামা কাপড় দেওয়ার চেয়ে, ফলে উত্তর আমরা 2 লিখলাম। এবং এটা খুব জোস জিনিস ভাই, আপনি যখন কাউকে টাকা পয়সা দিবেন, জামা কাপড় দেওয়ার চেয়ে টাকাটা বেশি দরকার। মানে কারণ জামা কাপড় দিলে আপনি হয়তো জামা কাপড় দিচ্ছেন, যেমন ঈদের টাইমে আমি যদি আমার আত্মীয় স্বজন কাউকে কিছু দেওয়ার মতো ক্যাপাসিটি আল্লাহ দেয়, আমি যদি মনে করি ওনার দরকার, আমি বা আমার সামর্থ্য আছে আমি কাউকে দিব, আমি স্পেসিফিক জামা কাপড় না দিয়ে আমি ট্রাই করে জিজ্ঞেস করা যায় আপনার আসলে কি দরকার। ইভেন আমি আমার কাছের আত্মীয় স্বজনদের কাছে বাড়িতে যাওয়ার আগে আমি আসলে নিজের মতো করে কিছু নিয়ে যাই না আন্দাজে, আমি আগে জিজ্ঞেস করতে চাই যে আসলে বাসার কি দরকার। আমি জানিলাম তাতে যদি ওদের উপকার হয় তাতেই না ওদের ভালো, আমি আন্দাজে জিনিসপত্র নিয়ে গেলাম যে দেখলাম ওদের বাসায় আছে বা ওরা নর্মালি এটা খায় পায়। তাহলে আমি যখন দান করব তখন যারে দান করবো তার প্রয়োজনটা যদি মিটাতে পারি সেটা ভালো। জাকাতের ইস্যুটা আসলে, জাকাত দেয় কাপড়, ভাই কাপড় দিলে জাকাত হয় কিনা আল্লাহ ভালো জানে, জাকাত কতটুকু আদায় হয় সেটাও প্রশ্ন থাকবে। দেন সাইডে আসি আমরা, হি ড্যাশ টু রাইড বাইসাইকেল, কি লিখবেন ভাই? টু রাইডে আছে, আপনি ভারত বিশ্রম আছে, তাহলে আপনি ইউজড নিলে কিন্তু বাক্যটা মিলে, হি ইউজ টু রাইড বাইসাইকেল, সে চালাইতো বাইসাইকেল। এই ছিল ভাই আজকের ক্লাস, গল্পের মতো করছি মাঝে দিয়ে টুকটাক। প্রত্যাশা করি কেউ বিরক্ত হন নাই, ভালো থাকবেন, আমাকে দয়া রাখবেন। ক্লাসে যা বুঝাইছি প্রত্যাশা করে নিশ্চিতভাবে সবকিছু বুঝতে পেরেছেন। আমার প্রত্যাশা থাকবে ভাই আপনি এখন আপনার হাতে যে বইটা আছে না, বইটা ধরে আরো অনেক প্র্যাকটিস করতে থাকেন, বারে বারে প্র্যাকটিস করেন, প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে প্র্যাকটিস করেন। ওকে ভাই, কয়েকবার করতে থাকলে দেখবেন যত রুলস পড়ছেন না সবগুলো প্র্যাকটিসের ভিতরে ইন হয়ে যাবে, আপনার মনে গেঁথে যাবে। সেন্টেন্সগুলো, রুলসগুলো সেন্টেন্সের ভিতরে কিন্তু আছে, ফলে যত বেশি সেন্টেন্স বুঝবেন, বারে বারে প্রশ্ন সমাধান করবেন, পরীক্ষার হলে খুব অল্প সময়ে কারেক্ট আনসারটা পিক করতে পারবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।